অক্টোবরে পদ্মা সেতুর মূল পাইলিং এর কাজের আগে এখন চলছে টেস্ট পাইলিং। এরপরে নির্ধারণ হবে ভবিষ্যৎ কর্মপন্থা, নিয়ন্ত্রণে কনস্ট্রাকশন ইয়ার্ডের নদী ভাঙন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় ৩ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি, সন্ধ্যার মধ্যে কারণ দর্শানোর নোটিশ। ৩৬ বছরের ইতিহাসে সবচেয়ে সংকটময় অবস্থায় বিএনপি, জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান বিশিষ্টজনদের। নীতি নির্ধারণী পর্যায়ে নেতৃত্ব পরিবর্তনের আভাস দলের নেতাদের। সম্প্রতি সারা বিশ্বে শেয়ার বাজারে দরপতন হলেও এর প্রভাব দেশের বাজারে পড়ার আশঙ্কা নেই, মন্তব্য সংশ্লিষ্টদের। লাভবান হবেন আমদানিকারকরা। এবং গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনে পুড়ে গেছে শতাধিক বসতঘর ও দোকানপাট। সবকিছু হারিয়ে অসহায় অনেকে। সময় সংবাদে সঙ্গে আছি আমি তানজিমুনিয়া। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের প্রথম দিন আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে সেতুর টেস্ট পাইলিং নিয়ে একটি রিপোর্ট। আগামী অক্টোবর মাস থেকে শুরু হয়ে যাবে পদ্মা সেতুর মূল পাইলিং এর কাজ। এ লক্ষ্যে চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হয়েছে টেস্ট পাইলিং। তবে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মূল পাইলের আদলেই শুরু হয়েছে ট্রায়াল পাইলিং এর কাজ। মাঝ নদীতে তীব্র স্রোতকে উপেক্ষা করে চলছে এ কাজ। কর্মকর্তারা বলছেন, ট্রায়াল পাইল থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হবে মূল পাইলিং এর জন্য ভবিষ্যৎ কর্মপন্থা। বিস্তারিত এহসান জুয়েলের রিপোর্টে। ছবি তুলেছেন ওমর ফারুক। পদ্মার মাওয়া প্রান্ত থেকে ৯০০ মিটার দূরত্ব, প্রবল স্রোতকে উপেক্ষা করে চলছে পদ্মা সেতুর ট্রায়াল পাইলের কাজ। পরিকল্পনা অনুযায়ী ৬.১৫ কিলোমিটার মূল সেতুর জন্য পদ্মার দুই প্রান্তে ৫টি করে ১০টি টেস্ট পাইলিং করা হবে। আর সেতু থেকে সড়কে নামার জন্য দুই পাশে ৩ কিলোমিটার এলাকায় ৮টি করে ১৬টি ভায়াডাক্ট পাইল বসানোর কথা। এর মধ্যে এখন পর্যন্ত শুধুমাত্র মাওয়া প্রান্তে ৩টি টেস্ট পাইল আর ৫টি ভায়াডাক্টের কাজ শেষ হয়েছে। চূড়ান্ত পাইলের আগে নদীর দুই প্রান্তে 2টি ট্রায়াল পাইলের কাজ হবে। পরিকল্পনা অনুযায়ী মাওয়া প্রান্তের ট্রায়াল পাইলটির কাজ শুরু হয়েছে এর মধ্যেই। ভায়াডাক্টের জন্য ২৪টি সহ সেতুতে মূল পাইল বসানো হবে ২৬৪টি। আগের টেস্ট পাইলগুলো ১.৫ মিটার ডায়া বিশিষ্ট হলেও এবার ট্রায়াল পাইলগুলোর ডায়া হচ্ছে মূল পাইলের মতোই ৩ মিটার। ১২০ থেকে ১২৫ মিটার দৈর্ঘ্যের একটি ট্রায়াল পাইল মাটিতে প্রবেশ করানোর পর এর ভিতরে নিচের অংশে কনক্রিট, মাঝের অংশে বালু এবং উপরের অংশে কনক্রিট ও রডের মিশ্রণ দেওয়া হবে। এটা সম্পূর্ণ ইনস্টল হওয়ার পরে আমরা এটা পিডিএ পাইল ড্রাইভিং অ্যানালাইসিসের মাধ্যমে টোটাল ধারণ ক্ষমতা, বেয়ারিং ক্যাপাসিটি, এই পাইলটা কতটুকু লোড নিতে পারবে সেটা আমরা পরীক্ষা করে দেখব। তারপরে আমরা এটা সম্পূর্ণ হওয়ার পর আমরা আশা করছি অক্টোবরের শেষের দিকে আমাদের মূল সার্ভিস পাইলের কাজ শুরু করবো ইনশাআল্লাহ। একটি ট্রায়াল পাইলের ওজন হবে ৫১৪ টন। চীন থেকে আনা ৩৮০ টন ওজনের হাইড্রোলিক হ্যামার দিয়ে এটি মাটিতে প্রবেশ করানো হবে। পুরো কাজে ব্যবহার করা হচ্ছে ১০০০ টন ওজনের অত্যাধুনিক একটি ক্রেন। মূল পাইলের এটা অনুরূপ পাইল পরীক্ষা। জাস্ট আমরা ওখানে কি কি প্রবলেম প্রথমে যদি আমরা ওখানে করতে যাই তাহলে অনেক সমস্যা ফেস করতে পারি, যাতে এখান থেকে আমরা শিক্ষণীয় নিয়ে যে আমরা কি কি পাইলটা ড্রাইভ করার পরে আমাদের যে সমস্যাগুলো হতে পারে সেগুলো আমরা এখানে সলভ করে তারপরে আমরা সার্ভিস পাইলে যাব। এখন পর্যন্ত মূল সেতুর কাজে ১০.৪৪ ভাগ অগ্রগতির লক্ষ্য নির্ধারিত থাকলেও অর্জন হয়েছে তার চেয়ে বেশি, ১৩.৫৩ ভাগ। ২১শে আগস্ট শুরু হওয়া এই ট্রায়াল পাইলের কাজ শেষ হতে সময় লাগবে আরো ২-১ সপ্তাহ। তারপর অক্টোবর মাস থেকে শুরু হয়ে যাবে মূল পাইলের কাজ, যেটির সূচনা হবে এই ট্রায়াল পাইলের ৫০ মিটার দূরত্বে। আর তারপরে আসলে পুরো পদ্মা নদী জুড়ে দৃশ্যমান হয়ে উঠবে মূল সেতুর কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডের নদী ভাঙন আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। তবে ভাঙন প্রতিরোধে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চীনের মেজর ব্রিজ কোম্পানি। সংশ্লিষ্ট সূত্র জানায়, কনস্ট্রাকশন ইয়ার্ডের ৫টির মধ্যে ২টি জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে থাকা জেটির কোনো ক্ষতি না হলেও জেটির সংযোগ সড়ক ও ক্রেনের রেল লাইনের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশে বাঁশ ও খুঁটি দিয়ে বেড়া দেওয়া হয়েছে। এছাড়াও জিও ব্যাগ ভর্তি বালুর বস্তা ফেলার পর নতুন করে আর কোনো ভাঙন দেখা দেয়নি। এর আগে মূল সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে এই ভাঙন প্রথম দেখা দেয় ২৭ জুন।
সে সময় 100 মিটার দীর্ঘ ও 50 মিটার প্রস্থ এলাকা নদীতে বিলীন হয়ে যায়। পরে 23 ও 26 আগস্ট আরও 2 দফায় 200 মিটারের বেশি এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের 3 নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতরাতে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়। তারা হলেন সিনিয়র সহসভাপতি আবু সাইদ, সহ সম্পাদক অঞ্জন রায় এবং যুগ্ম সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ সময় সংবাদকে জানান, আজ সন্ধ্যা 6টার মধ্যে তাদের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় তিনি আরো বলেন, তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এই অভিযোগ প্রমাণ হলে তাদের ছাত্রলীগ থেকে আজীবন বহিষ্কার করা হবে বলেও জানান তিনি। গত রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে চড়াও হয়ে তাদের লাঞ্ছিত করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এদিকে শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে গতকাল কর্মবিরতি, কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরাও। এ হামলার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিলেট থেকে আরো জানাচ্ছেন আব্দুল আহাদ। শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সোমবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকরা। কর্মবিরতি চলাকালে শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিল করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্যান্টিন থেকে শুরু হয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষকরা। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীরাও আলাদাভাবে মৌন মিছিল ও মানববন্ধন করে। বেলা 12টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ ও শিক্ষকদের ওপর হামলায় জড়িতদের শাস্তির দাবি জানান। আমি এই ছাত্রদেরকে পড়িয়েছি, সেই ছাত্র আমার গায়ে হাত তুলেছে, ঠিক আছে, কষ্ট তো থাকে, কষ্ট কোনদিন যাবে না আসলে। কিন্তু কথা হচ্ছে গিয়ে ওরা কেন করলো এটা? শিক্ষা মন্ত্রণালয়ে একটা চিঠি এসেছে, সেই চিঠির নিচে লেখা আছে পুলিশ বাহিনী, অমুক বাহিনী, তমুক বাহিনী, মানে একটা ভয় দেখানো আর কি, যে দেখো শিক্ষকদের কাছে একটা চিঠি আসছে কিন্তু কপি টু পুলিশ বাহিনী, অলরাইট, এটা করতে হবে, ওইটা করতে হবে। যে জিনিসটা নিচে লেখা নাই, কপি টু ছাত্রলীগ কথাটা লেখা নাই, অলরাইট, কিন্তু সেটা হয়তো উপর থেকে বলা আছে যে তোমরা ছাত্রলীগকে ব্যবহার করে কাজ করতে থাকো। ভাইস চ্যান্সেলরের নির্দেশই এই কাজগুলি হয়েছে এবং আমি মনে করি এটা ভাইস চ্যান্সেলর সম্পূর্ণ দায়ী। ভাইস চ্যান্সেলর এই দায় এড়াইতে পারেন না। তো সেই জন্য আমাদের আন্দোলন তো একটাই, এই ভাইস চ্যান্সেলর না যাওয়া পর্যন্ত আমরা আন্দোলন থামাবো না। এদিকে শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় অধ্যাপক ডক্টর সাবিনা ইসলামকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সামগ্রিকভাবে এটি তদন্ত করার জন্য আমাদের ডিন ফিজিক্যাল সায়েন্সেস প্রফেসর ডক্টর সাবিনা ইসলাম, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ডক্টর কামরুজ্জামান চৌধুরী এবং অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক জনাব আমিনা পারভিনকে নিয়ে 3 সদস্যের একটি কমিটি গঠিত হলো। রোববার উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে লাঞ্ছিত হন অধ্যাপক ইয়াসমিন হক সহ বেশ কয়েকজন শিক্ষক। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। ছাত্রলীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধুর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে রাজনীতি করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলে কোনো আগাছা থাকলে তা উপড়ে ফেলতে হবে। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন। এ সময় তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই জাতীয় শোক দিবসে কেক কেটে জন্মদিন পালন করেন। বাঙালি জাতির শোকের মাসের শেষ দিনে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শোক দিবসের বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলোচনায় উঠে আসে বঙ্গবন্ধুর জীবনাচরণ সহ তার রাজনৈতিক জীবনের নানা দিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে তুলে ধরেন স্বাধীনতার স্বপ্ন দেখানো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির আদর্শের কথা। এ সময় আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে ছাত্র নেতাদের বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলে দেশ গড়ার নির্দেশ দেন তিনি। বলেন, গাছের সাথে যেমন আগাছা থাকে তেমনি দলের মধ্যেও আগাছা আছে। বঙ্গবন্ধুই তার লেখায় বলে গেছেন যে দেশের মাটি যেমন উর্বর, এখানে একটা বীজ ফেলে গাছ হয়, আবার অগাছাও জন্মে। ছাত্রলীগরা আমি সেটাই বলবো যে কাজে কর্মে সব সময় কোনো অগাছা থাকলে সেগুলি তুলে ফেলে দিয়ে অন্তত আদর্শবান, নীতিবান, বঙ্গবন্ধুর সত্যিকার আদর্শের কর্মী হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। এ সময় বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতায় বিশ্বাস করেন না বলেই বেগম খালেদা জিয়া জাতীয় শোক দিবসে কেক কেটে জন্মদিন পালন করেন। খালেদা জিয়া 15ই আগস্ট তার জন্মদিন পালন করে। আসলে এরা তো স্বাধীনতায় বিশ্বাস করেনি কখনো, কারণ যে শক্তি ওই পাকিস্তানি হানাদার বাহিনীকে আমরা পরাজিত করেছি, সে তো ওই হানাদার বাহিনীর সাথেই ছিল, হানাদার বাহিনীরই দোষর। কাজী তাদের পরাজয়টাই তো তাকে কষ্ট দেয়। কাজী তাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্যই তো এই 15ই আগস্ট তার জন্মদিন না হওয়া সত্ত্বেও সে এটা পালন করে। কত বিকৃত মানসিকতা এদের। এছাড়াও স্বাধীনতা বিরোধীরা এখনো সক্রিয়, তাই তাদের প্রতিহত করে সোনার বাংলা গড়তে ছাত্রলীগের নেতাকর্মীদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি ছাত্রলীগের নেতাকর্মীদের একটা কথাই বলবো, মহৎ অর্জনের জন্য মহান ত্যাগের প্রয়োজন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ভাঙা গড়া আর উত্থান পতনের মধ্য দিয়ে প্রতিষ্ঠার 36 বছর পার করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। পরপর 2 দফায় আন্দোলনে ব্যর্থতার হতাশা, সেই সাথে মামলা ও গ্রেপ্তার আতঙ্ক নিয়ে বর্তমানে কঠিন সংকটময় সময় পার করছে দলটি। অভ্যন্তরীণ কোন্দল সহ নানামুখী চাপে কোণঠাসা হয়ে মাঠের রাজনীতি থেকে ছিটকে পড়ে 4 দেয়ালেই যেন বন্দী হয়ে গেছে দলের কর্মকাণ্ড। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। 75-এর পট পরিবর্তনের পর শাসন ব্যবস্থাকে বেসামরিক করতে 1977 সালে প্রথমে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগো দল, এরপর 1978 সালের 1 সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1981 সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমানের মৃত্যু ও 1982 সালে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে হটিয়ে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদের ক্ষমতা দখলে হোঁচট খায় বিএনপি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আবারও সংগঠিত হয়ে 3 বার সরকার গঠন করলেও 1-11-এ আবারও বড় ধরনের ধাক্কা খায় এই দল। এরই ধারাবাহিকতায় গত বছরের 5 জানুয়ারির নির্বাচনের আগে ও এবছরের শুরুতে 2 দফায় আন্দোলনে নেমেও দাবি আদায় করতে পারেনি বিএনপি। দলের শীর্ষ নেতা ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাংগঠনিক দুর্বলতা সহ নানা কারণে বর্তমানে এর ইতিহাসের সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে দলটি। একেবারে তারা নিজেদের 4 দেয়ালে আবদ্ধ করে ফেলেছে। বিএনপির অস্তিত্ব কিন্তু দৃশ্যমান নয়। বক্তব্য বিবৃতি সর্বস্ব হয়ে একটি দল টিকতে পারে না কর্মসূচি না থাকলে। বিএনপি কেন, অন্য কোন রাজনৈতিক দলের প্রতি যদি এমন আচরণ করা হতো তাহলে তাদের অবস্থা আমাদের চেয়ে আরো খারাপ হয়ে যেত। এই অবস্থায় দল গুছিয়ে সাংগঠনিক শক্তি জোরদার করে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃত্বে পরিবর্তনেরও আভাস দিলেন দলের এই নেতা। সাংগঠনিক কার্যক্রম শুরু হয়ে গেছে। আপনারা দেখবেন আগামী দিনে অনেক সিনিয়র নেতা হয়তো বা বাদ পড়বেন, কারণ তারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না। তারা সবাই আত্মরক্ষায় ব্যস্ত। এখন পরিস্থিতিটাও বিএনপির ঘুরে দাঁড়ানোর পক্ষে বা অনুকূল নয়। এদিকে সুসংহত নেতৃত্বের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানো ছাড়া এই মুহূর্তে কোনো উদ্যোগী কাজে আসবে না বলে মন্তব্য এই রাষ্ট্রবিজ্ঞানীর। যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের আর একটু সৃজনশীল হওয়া দরকার, আর একটু গণমুখিতা বৃদ্ধি করা দরকার। দলীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদির বাইরে এসে সাধারণ মানুষের জীবন ঘনিষ্ঠ ইস্যুভিত্তিক আন্দোলনই বিএনপিকে সংকটমুক্ত করতে পারে বলেও মনে করেন প্রবীণ এই রাষ্ট্রবিজ্ঞানী। যে সমস্যা সাধারণ মানুষকে জীবন স্পর্শ করে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, প্রতিকূলতার মাঝেও যমুনার ভাঙন কবলিত বগুড়ার সারিয়াকান্দির ছেলেমেয়েরা এখন স্কুলমুখী। অবকাঠামো উন্নয়ন চান জনপ্রতিনিধিরা, উদ্যোগের কথা জানালেন প্রশাসন। গাজীপুরের বড়বাড়ি এলাকায় জুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় গোডাউনের আশেপাশে থাকা শতাধিক বসতঘর ও দোকানপাটও পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায় গতরাত 12টার দিকে মদিনা মসজিদের পাশে ঝুটের গোডাউনে আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুন আরও বেড়ে আশেপাশের দোকানপাট ও বসত ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় জয়দেবপুর থেকে আরও 2টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমার 10 বছরের সংসারে সব আমি কইতে কর্ম করি মানুষ, কইতে কর্ম ঘন্টা পড়া জিনিস। আমি কত বছর এই জিনিসটি করছি, অনেক কিছু দরজা থামড়া যাচ্ছে, উঠছে উঠতে দেই ঘরের সাইডে আগুন বাদে লাভ দেখালি ফুলাফান লইয়া করতে বাইরেছি, আর কিছু বাঁচাইতারি নাই ঘরের সব শেষ। খাট পড়ছে, ট্রলি পড়ছে, টিভি টাফা যা আছে সব পুড়ে গেছে। আমার কোনো আর রাস্তাতে নেই। আমি আপনারা জানেন যে সরু রাস্তা এবং পানি স্বল্পতার কারণে আগুনের বাড়িতে একটু সমস্যা হচ্ছে। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে। সেপ্টেম্বরের প্রথম প্রহর থেকেই রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে বর্ধিত নতুন দামে বিক্রি শুরু হয়েছে জ্বালানি গ্যাস। সরকারি সিদ্ধান্ত অনুসারে রাত 12টা 1 মিনিট থেকেই প্রতি মিটারে 5 টাকা বাড়িয়ে 35 টাকায় বিক্রি হচ্ছে গ্যাস। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গিয়ে দেখা যায় রাত 12টার আগেই বাড়তি দামের নোটিশ ঝুলানো হয়েছে পাম্পগুলোতে। তবে বাড়তি এই দাম নিয়ে ক্ষোভ রয়েছে সাধারণ ক্রেতাদের মাঝে। আমাদের সরকার বলছে 12টা 1 মিনিট থেকে চালু করার জন্য। আমরা এই 12টা 10 মিনিট পরে চালু করছি। আর এটা তো রেট প্রসেসিং করতে হয়, কম্পিউটারে সেটিং করতে হয়। এখন আগে 30 টাকা ছিল, এখন 35 টাকা। এখন যা করছে এটাই তো আমাদের নিয়ম, এইভাবেই নিতে হবে। যে গ্যাসের দাম বাড়ালো, তো দেশের যে অবস্থাটার মধ্যে এই প্রাইসটা বাড়ালো, এটা আমরা যে সিটিজেন আমাদের উপর এটা একটা এক্সট্রা প্রেশার। সমস্যা হইতেছে আমাকে, দাম বাড়ছে, ভাড়া তো বাড়তে দিতেছে না। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে আজ থেকে শুরু হয়েছে নতুন দামে জ্বালানি গ্যাস বিক্রি। এই মুহূর্তে মগবাজার এলাকায় আছেন রিপোর্টার তারিকুজ্জামান শিমুল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শিমুল, বুনিয়াদ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই 1 সেপ্টেম্বর থেকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটি সিএনজি স্টেশনে যে পরিমাণ ভাড়া বাড়ানোর কথা ছিল, অর্থাৎ গ্যাসের যে মূল্যবৃদ্ধি হচ্ছে এবং গ্যাসের পাশাপাশি যে বিদ্যুতের যে মূল্যবৃদ্ধি হচ্ছে, তো সবকিছু মিলিয়ে কিন্তু একটি প্রভাব কিন্তু জনজীবনের শুরু থেকে বলা হচ্ছিল যে পড়বে। তো আজকে আমরা যখন এই সিএনজি স্টেশনে এসেছি তখন আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিদিন সকালবেলা আসলে শুরুতে বাসা থেকে বের হওয়ার পর প্রত্যেকটি গাড়ি যে কাজটি করে থাকে যে আসলে তাদের জ্বালানিটি নিয়ে থাকে। তো সেই হিসেবে সকাল থেকেই এই যে স্টেশনে দাঁড়িয়ে আছি, এখানে সকাল থেকে প্রচন্ড পরিমাণে গাড়ির ভিড় দেখতে পাচ্ছি এবং এখানে যারা ড্রাইভার যারা আছেন তাদের সাথে কথা বলেছি এবং এখানকার এই স্টেশনের মালিক যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তো তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটি স্টেশনেই যেমনটি বাস্তবায়ন করা হচ্ছে যে আসলে প্রতি ঘন মিটার গ্যাসে আসলে 5 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। আগে যেই মূল্যটি ছিল 30 টাকা, তো সেই গ্যাস এখন 35 টাকা দামে বিক্রি হচ্ছে। তো এখানকার কিছু যারা চালক আছেন তাদের সাথে আমরা কথা বলে জেনেছি তারা আসলে অনেকে আসলে এখনো পর্যন্ত সন্দিহান যে গ্যাসের দাম আসলে বাড়ানো হয়েছে কিনা। তবে তারা যখন যারা বিল পে করছেন তখন পে করার পর হয়তো তারা বুঝছেন, কিন্তু অনেকে প্রশ্ন করছেন, কিন্তু সরাসরিভাবে একটি উত্তর দিয়ে দেওয়া হচ্ছে যে আসলে সরকারিভাবে এই মূল্য নির্ধারিত হয়েছে। তো আসলে এই ঘটনার পর আসলে তারা যে কোনো ক্ষোভের জায়গাটি জানাবে কিংবা কারোর কাছে যে এই বিষয়ে বলবে সেই জায়গাটি আসলে নাই। কারণ হচ্ছে যে প্রত্যেকেই সকাল থেকে কর্মব্যস্ত এবং প্রত্যেকে যার যার মতো করে আসলে এখান থেকে বের হচ্ছেন। তো সেই কারণে আসলে এই একজোট হয়ে কিংবা এই বিষয়ে কোনো কথা বলবে তেমন কোনো কিছু কিন্তু হচ্ছে না। তো আমরা এখন যে সিএনজি স্টেশনে দাঁড়িয়ে আছি সেইখানে আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য গাড়ি এবং এই গাড়িগুলোর অনেকটি এর মধ্যে গ্যাস নিয়ে ফেলেছে। তো আমরা কয়েকজন চালকের সাথে আপনাদের কথা বলে আপনাদেরকে জানাবো আসলে যে তাদের মনোভাব আসলে কেমন দেখছেন। তো এই মুহূর্তে আমার সামনে একজন চালক আছেন, আমি তার কাছে জানতে চাইবো যে আপনি তো কিছুক্ষণ আগে দেখলাম যে এখান থেকে গ্যাস নিয়েছেন, তো আজকে তো 1 সেপ্টেম্বর জানেন যে গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে যে মূল্য বৃদ্ধি হয়েছে, তো সেইটি আসলে আপনার প্রতিক্রিয়াটা কি বলবেন? এটা আমি এখনো পুরোপুরি জানতে পারি না সঠিক। এই সিকিউরিটি চালক সিকিউরিটি ভাই বললো যে 5 টাকা করে ঘনমিটার বাড়ছে, এই আমি এখনো সঠিক ভালো করে জানতে পারি না। তো আপনাকে কিছুক্ষণ আগে যে বিলটি দেওয়া হলো, যে আপনার গ্যাসের যে বিলটি দেওয়া হলো বাড়তি 5 টাকা করে নিছে, প্রতি 5 টাকা করে ঘনমিটার প্রতি বাড়তি নিল। আপনি কি জানতে চেয়েছিলেন যে আসলে কেন এই বিলটি? সেটা বলছে তারা যে সরকার কর্তৃপক্ষ বাড়াইছে, আমাদের কিছু করার নেই। তো এই যে 5 টাকা করে বৃদ্ধি পেল প্রতি ঘনমিটার গ্যাসে, তো এর প্রভাবে আসলে আপনাদের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে? এটা আমাদের প্রভাব কি, আমরা তো কর্মজীবী মানুষ, আমাদের তো কোনো সমস্যা নেই। তাছাড়া আমরা দেশের জনগণ হিসেবে তো আমাদের প্রতি একটু
থাকবেই, সব জিনিসপত্রের দাম বাড়তে, গাড়ি ভাড়া সব মিলিয়ে জনগণের উপর কম বেশি চাপ থাকবে অবশ্যই। তো এইভাবে দাম বাড়ানো উচিত কিনা, এটা কি কতটুকু সরকার এরকম হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেওয়া, এটা একটা আত্মঘাতের শামিল আমি মনে করি সাধারণ মানুষ হিসেবে। এইটাই আমার প্রতিক্রিয়া। তো মুনিয়াত, আপনি যেমনটি শুনছিলেন যে আসলে এই আমি যেমনটি এক শুরুতে বলেছিলাম যে চালকদের অনেকে এখনো জানেন না আসলে কত টাকা করে বৃদ্ধি করা হয়েছে। তো আজকে সকালে যখন তারা গ্যাস নিচ্ছেন এবং গ্যাস নেওয়ার পর যখন বিলটি হাতে পাচ্ছেন তখন তারা জানতে পারছেন যে আসলে প্রতি ঘনমিটার গ্যাসে যে আসলে তাদের 5 টাকা করে বৃদ্ধি পেয়েছে। তো এই অবস্থা এখন আসলে আজকে সারাদিন হতে চলবে এবং এরপর থেকে এর পরবর্তী দিনগুলোতে আসলে এইভাবে চলতে থাকবে। এবং গতকাল আরও একটি বিষয় যেমন বলা হয়েছে সরকারের পক্ষ থেকে আসলে যে এই বিদ্যুৎ এবং গ্যাসের মূল্য যে বৃদ্ধি হয়েছে সেই বিষয়ে আসলে কমানোর কোনো সম্ভাবনা নেই, বরং এটি স্থিতিশীল থাকতে পারে। তবে সেই বিষয়ে জনজীবনে কী ধরনের প্রভাব পড়বে সেটি আসলে লক্ষ্য করার জন্য আমাদেরকে আরও কিছু অপেক্ষা করতে হবে, কারণ এটি একটি দীর্ঘমেয়াদের ফলের দীর্ঘমেয়াদ যাওয়ার পরে আসলে আমরা এর ফলটি সুস্পষ্টভাবে জানতে পারবো। মুনিয়াত, মগবাজার থেকে গ্যাসের দাম বৃদ্ধির পরের পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার তারিকুজ্জামান শিমুল। ব্যাট বল নিয়ে কঠিন অনুশীলন বা প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা, এই তো টাইগারদের নিত্যদিনের সঙ্গী। তবে এবার তারা মেতেছিলেন বৃষ্টিকে সঙ্গী করে। কৈশোরে ফিরে যাওয়া মাশরাফি সাকিবদের বৃষ্টি বিলাস নিয়ে একটি ফটো ফিচার সংবাদের শেষাংশে। আশা করি সে আনন্দে অংশ নেবেন আপনিও। আজ বিকেল 5টায় বসছে 10ম জাতীয় সংসদের 7ম অধিবেশন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এই অধিবেশনের আহ্বান করেছেন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে এই অধিবেশন হবে সংক্ষিপ্ত। পবিত্র ঈদুল আজহার আগেই অধিবেশন শেষ হবে। অধিবেশন শুরুর আগে বিকেল 4টায় সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভা হবে, যেখানে 7ম অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে। গত 8 জুলাই শেষ হয় 10ম জাতীয় সংসদের 6ষ্ঠ অধিবেশন। ওই অধিবেশনে 2015-16 অর্থ বছরের বাজেট পাশ হয়। সংবিধান অনুযায়ী সংসদের এক অধিবেশন শেষ হওয়ার 60 দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। রাজধানী যাত্রাবাড়ি এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এদের একজনের নাম জহিরুল ইসলাম ও অন্যজন আমজাদ হোসেন পাশা। প্রত্যক্ষদর্শীরা জানায়, মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাত্রাবাড়ি যাওয়ার সময় পিছলে পড়ে গেলে পেছন থেকে আসা নারায়ণগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় 2 মোটরসাইকেল আরোহীকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হলে পরে হোন্ডা যাচ্ছিল, তখন ওই স্লিপ কেটে পড়ে গেল। হোন্ডা পড়ে গেলে পরে পিছন থেকে বাস এসে উপর দিয়ে চলে গেছে। আমার মোবাইলে রিং দিয়ে বলতেছে আপনার ভাই না, আপনার ভাই নাই, তাড়াতাড়ি মেডিকেলে আসেন। মাগুরায় এক গৃহকর্মীর ওপর এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। গতরাত 9:30টার দিকে কেশব মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, জেলা ও দায়রা জজের বাসার গৃহকর্মী সেলিনা খাতুন কাজ শেষে বাড়ি ফেরার সময় 3 যুবক সেলিনাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় তার কপাল ও মুখের বাম পাশ সহ শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। ঘটনার পরপরই দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত সেলিনার অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে তার স্বামীর তালাকপ্রাপ্ত প্রথম স্ত্রী চম্পার মামাতো ভাই সেলিম ও জাভেদ তার ওপর এ হামলা চালিয়েছে। এই ঘটনার পর সেলিম, জাভেদ ও চম্পাকে আটক করেছে পুলিশ। ভিকটিম সেলিনাকে জিজ্ঞাসাবাদে সে 2 জনের নাম প্রকাশ করেছে। আমরা 30 মিনিট ব্যবধানে সেলিম নামে একজনকে গ্রেপ্তার করেছি এবং ওই সেলিনার যে আগের সতীন ছিল, সতীন চম্পা, তাকে আমরা আটক করেছি। যমুনা নদীর পানি আবারও বাড়তে শুরু করায় কিছুটা অবনতি হয়েছে সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির। গত 24 ঘন্টায় যমুনার পানি বেড়ে নতুন করে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার কাজীপুর উপজেলার 9টি ইউনিয়নের নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। এখনও ঘরে ফিরতে পারেনি এসব এলাকার বানভাসী মানুষ। এদিকে বন্যার কারণে ক্ষেতের ফসল নষ্ট হওয়ায় এবং কাজ না থাকায় বিপাকে পড়েছেন কৃষক ও খেটে খাওয়া দিনমজুর মানুষেরা।
ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে তৃতীয়বারের মতো প্লাবিত হয়েছে ফেনীর ফুলগাজী ও পরশুরামের অন্তত 15টি গ্রাম। এতে চরম দুর্ভোগে পড়েছে সেখানকার 50,000-এরও বেশি মানুষ। গত 25 জুলাই ও 20 আগস্ট মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি স্থানে ভাঙন দেখা দেয়। পরে গতকাল দুপুরের পর থেকে মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে আবারও বিপদসীমা অতিক্রম করায় এসব ভাঙন দিয়ে পানি ঢুকে তৃতীয় দফা প্লাবিত হয় পরশুরাম ও ফুলগাজীর 3টি ইউনিয়নের 15টি গ্রাম। পানির চাপে ভেঙে গেছে গ্রামীণ সড়কগুলো, বন্ধ হয়ে আছে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাও। পাহাড়ি ঢলে তৃতীয় দফায় প্লাবিত হয়েছে ফেনীর 15টি গ্রাম। এই মুহূর্তে ফুলগাজী উপজেলার বন্যা কবলিত এলাকায় আছেন আমাদের রিপোর্টার বখতিয়ার মুন্না। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুন্না, যে গতকাল যে ভাঙন দিয়ে পানি ঢুকেছে 17টি ভাঙন ছিল, প্রথম দফা এবং দ্বিতীয় দফা 17টি ভেঙেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের। ওই বাঁধের ভাঙা জায়গাগুলো দিয়েই কিন্তু গতকাল পানিগুলো আবার নতুন করে ঢুকেছে এবং এখানে প্রচুর বৃষ্টি হয়েছে এবং এই মুহুরী নদীর উজানে ভারতের ত্রিপুরা পাহাড়ি অঞ্চল থেকেই মূলত এই ঢলের পানিগুলো নেমে আসে। তো গতকাল বিপদসীমার উপর দিয়ে ছিল, আজকে সকালবেলা পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছে সকাল 6টায় ভোর 6টায় এখানকার পরশুরাম পয়েন্টে পানি বিপদসীমার 12.75 মিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, কিন্তু সকাল 9টায় 3 ঘন্টা পরে সকাল থেকে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত হওয়ার কারণে এবং এটা আরো বেড়েছে, 20 সেন্টিমিটার বেড়ে গেছে। বিপদসীমা এখন প্রায় 13 মিটার ছুঁই ছুঁই করছে। তো এই অবস্থায় আসলে এর মধ্যে তলিয়ে গেছে এখানকার পরশুরামের 60টি গ্রাম, আর এদিকে ফুলগাজী উপজেলা রয়েছে প্রায় 8টি গ্রাম। তো আবার নতুন নতুন গ্রামও প্লাবিত হচ্ছে এর মধ্যে। তো যেটা হচ্ছে যে এখানে আসলে আমি একটু বলে রাখি, আগে যেই ঘটনাটা ঘটেছে দুবার, এখানকার যত পুকুরের প্রায় এখানকার যেটা মৎস্য বিভাগের হিসেব অনুযায়ী প্রায় 1200 পুকুরের মাছ এখানে ভেসে গেছে আগের বন্যাগুলোতে এবং এখানকার প্রায় ক্ষতি হচ্ছে 1.5 কোটি টাকার মতো তাদের হিসেবে। কিন্তু এটা এর ছাড়া এখানকার প্রায় 1,500 হেক্টরের ফসল একেবারেই নষ্ট হয়ে গেছে। তা আসলে এখন ক্ষতির মতো কিছু নেই। সবচেয়ে বড় ব্যাপার, যা ক্ষতি হওয়ার তাদের হয়ে গেছে। এই এলাকার মানুষের প্রায় 50টা গ্রামের মানুষ এই ক্ষতির ভিতরে পড়েছে। আর নতুন করে এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে দুর্ভোগ। এই যে বারবার দফা দফায় এখানে দুর্ভোগগুলো হচ্ছে, দুর্ভোগের কারণে মানুষ এখানে এখন স্কুলগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ রয়েছে অঘোষিতভাবেই। আবার এর মধ্যে গ্রামীণ সড়কগুলো তলিয়েছে, যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, মানুষজন চলাফেরা করতে পারছে না। আর এদিকে অনেকে এখানকার স্থানীয় উপজেলা প্রশাসনগুলোর সাথে আমার কথা হয়েছে, তারা এর মধ্যে আসলে বিষয়টা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং শুকনো খাবারের প্রস্তুতি নিচ্ছে, শুকনো খাবার বিতরণের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ত্রাণ বিতরণও করা হবে। কিন্তু যে বিষয়টা যেভাবে হচ্ছে দফায় দফায় এখানকার মানুষ আসলে এখন দিশেহারা পড়েছে, তাদের দফায় দফায় ক্ষতির মুখে পড়ছে তারা। এখানে আসলে বাঁধগুলো, এখানকার মানুষ যেটা বলছে, এখানকার বাঁধগুলো যদি বাধাই করা না হয় তাহলে আসলে এই অবস্থা চলতেই থাকবে। আর এদিকে পানি উন্নয়ন বোর্ডের বারবার বলছে যে এই বাঁধগুলো বাধার মতো যে অনুকূল পরিবেশ, তাদের কাছে এই অনুকূল পরিবেশ কিন্তু তাদের কাছে নেই। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মুনিয়া, ফেনীর ফুলগাজী থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার বখতিয়ার মুন্না। এদিকে নানা প্রতিকূলতার মাঝেও লেখাপড়ায় পিছিয়ে নেই যমুনার ভাঙন কবলিত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলের ছেলেমেয়েরা। অভিভাবক সমাবেশ ও উপবৃত্তি প্রদান সহ সরকারি বেসরকারি পর্যায়ে নানা পদক্ষেপ গ্রহণ করায় চরের বেশিরভাগ ছেলেমেয়েই এখন স্কুলমুখী। তবে অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার সংকট সমাধান করা গেলে শতভাগ শিশু স্কুলমুখী হবে বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকরা। এসব সমস্যার সমাধানে উদ্যোগের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও। মাজিদুর রহমানের তথ্য ও রবিউল ইসলাম রবি ছবি নিয়ে টেস্ট রিপোর্ট। জাতীয় সঙ্গীত ও শারীরিক কসরতের মধ্যে দিয়ে সকালে শুরু হয় বগুড়ার ভাঙন কবলিত সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলের স্কুলগুলোর শিক্ষা কার্যক্রম। নানা প্রতিকূলতার মাঝেও লেখাপড়ায় পিছিয়ে নেই উপজেলার 6টি ইউনিয়নের 53টি চরের শিশুরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি আনন্দ স্কুলের মাধ্যমে শিশুসহ বয়স্ক শিক্ষার ব্যবস্থাও চালু রয়েছে এসব চরে। ভাঙাগড়ার চরাঞ্চলের সামাজিক সচেতনতা বৃদ্ধি সহ উপবৃত্তি চালু করায় অধিকাংশ শিশু হয়েছে স্কুলমুখী।
আমি স্কুলে পড়তাম না, বাড়িতে ছিলাম। আমার মামা এখানে এনে ভর্তি করে দিয়েছে। এখানে আমাদের বন্ধু বান্ধবরাও পরে আমি তাদের সাথে লেখাপড়া করি। আমাদের পোলাপান যা আছে আমরা সবাই স্কুলে ভর্তি করে দিচ্ছি। বাড়ি বাড়ি যায়, যেগুলো বাচ্চা কাচ্চা স্কুলে যায় না তাদেরকে আমরা অভিভাবককে বুঝে বুঝে স্কুলে নিয়ে আসছি। এই অবস্থায় প্রয়োজনীয় সংখ্যক বিদ্যালয় স্থাপন সহ অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষক সংকট দূর করা গেলে চরাঞ্চলের ছেলেমেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষকরা। অনেক চরে শিক্ষা প্রতিষ্ঠান নাই, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান দিলে এলাকার ছেলেমেয়েরা সুশিক্ষিত হবে। শিক্ষক সংকট দূর করে প্রয়োজনীয় সংখ্যক ব্রেন সরবরাহ করা হয়, তাহলে আমরা ছেলেমেয়েদেরকে আরো উন্নত পরিবেশে সুন্দরভাবে সুষ্ঠুভাবে শিক্ষাদান করতে পারবো। আর উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, চরাঞ্চলের শিশুদেরকে শতভাগ স্কুলমুখী করতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। বিভিন্ন সময় আমরা বৈঠক করেছি, উঠোন বৈঠক করেছি এবং মা সমাবেশ করেছি। এর পাশাপাশি আপনারা জানেন যে সরকারের একটি প্রজেক্ট আছে যেটার নাম রস্ক, রিচিং আউট অফ স্কুল চিলড্রেন। আনন্দ স্কুলের মাধ্যমে আমরা ঝরে পড়া শিক্ষার্থীদেরকে বিদ্যালয়মুখী করতে পেরেছি। সারিয়াকান্দি উপজেলার 6টি চরাঞ্চল ইউনিয়নে 40টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও 40টি আনন্দ স্কুলে 10,071 জন শিক্ষার্থী লেখাপড়া করছে। সময় সংবাদ, বগুড়া। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী শেয়ার বাজারে দরপতন হলেও এর কোনো প্রভাব দেশের বাজারে পড়ার আশঙ্কা নেই বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, যেহেতু দেশীয় কোনো প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে তালিকাভুক্ত নয়, তাই বাংলাদেশ অনেকটাই নিরাপদ অবস্থানে রয়েছে। বিশ্বব্যাপী এই ঘটনায় আতঙ্কের কিছু নেই, বরং চীনের মুদ্রা ও শেয়ার বাজারের পতনে আমাদের আমদানিকারকরা লাভবান হবেন বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। চীনের মুদ্রা ইউয়ানের মান কমার কয়েকদিনের মধ্যেই শুরু হয় চীনের শেয়ার বাজারের দরপতন, যার প্রভাবে টালমাটাল হয়ে পড়ে বিশ্ব পুঁজিবাজার। গত 2 সপ্তাহ ধরে টানা সূচক হারায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পুঁজিবাজার। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের নিক্কেই একদিনে 4.5% বেশি এবং প্রতিবেশী ভারতের বিএসই সেন্সেক্সের সূচক কমে প্রায় 6%। এদিকে গত 2 সপ্তাহ ধরে টানা নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে দেশের প্রধান 2 শেয়ার বাজার ডিএসই ও সিএসইতেও। তবে একে বিশ্ববাজারের প্রভাব মানতে নারাজ বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, আন্তর্জাতিক পুঁজিবাজারের সাথে বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের দেশের সাথে ও দেশের কোনো সংশ্লিষ্টতা নাই। সংশ্লিষ্ট থাকতো কখন? যদি আমাদের কোনো দেশীয় কোম্পানি সেই সকল দেশে লিস্টেড থাকতো, তাহলে সেটার একটা প্রভাব হয়তো আমরা দেখতে পেতাম। কিন্তু যেহেতু সেই রকম কোনো সম্ভাবনাও নাই এবং নাইও, বিধায় কোনো প্রভাব নাই। যারা ইনভেস্ট করেন ওনারা বোঝেন জিনিসটা, যে আমাদের দেশে সেটার কোনো এফেক্ট আসার কথা না। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, চীনের শেয়ার বাজার পতনে আমাদের আতঙ্কের কিছু নেই, বরং এর ফলে দেশের আমদানিকারকরা লাভবানই হতে পারে। চীনের অর্থনীতির সাথে বাংলাদেশের অর্থনীতির সম্পর্কটা মূলত আমদানি নির্ভরতার দিক থেকে, এবং সেই বিবেচনা নিলে চীনের এই মুহূর্তে যে শেয়ার বাজারের মূল্য পতন এবং একই সময় চীনে যখন তাদের মুদ্রার বিনিময় হার পতন ঘটছে ডলারের বিপরীতে, তার ফলে বাংলাদেশের আমদানি পর্যায়ে এর বড় কিছুটা সুবিধা তৈরি হয়েছে। ভোক্তা পণ্য হোক, ফিনিশড গুডস হোক, অথবা র মেটেরিয়াল হোক, ইন্টারমিডিয়েট গুডস হোক, সবই আসলে কিছুটা কম মূল্যে এখানে প্রাপ্তির সুযোগ তৈরি হয়েছে। এবং সেই দিক বিবেচনায় নিলে আমি বলবো যে বাংলাদেশের পুঁজিবাজারের সাথে সরাসরি সম্পর্কযুক্ত ঘটনা আসলে এই ঘটনার সাথে মিলে দেখবার সুযোগ সীমিত। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক শেয়ার বাজারে ধসের কারণ অনুসন্ধানের মাধ্যমে আমাদের সতর্ক অবস্থানে থাকারই পরামর্শ সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্য মন্ত্রণালয় ছাড়পত্র তথা সিপির মাধ্যমে সরকার পর্যটন সুবিধায় আনা এবং আমদানি নিষিদ্ধ 5 বছরের পুরনো গাড়ি খালাসের অনুমতি দিলেও সংশ্লিষ্ট আমদানিকৃত কাস্টম হাউসে কোনো সিপি দাখিল করেনি। এ অবস্থায় দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা এসব গাড়ি নিলামে তোলার প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। তবে রিকন্ডিশনড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা বাণিজ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে সিপি ইস্যু না করার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে বিডারদের দাবি, গাড়ি নিয়ে নিলাম কমিটির সিদ্ধান্তহীনতা ও সিপি ইস্যু নিয়ে জটিলতার কারণে কাস্টম হাউসের রাজস্ব আটকে আছে। বিস্তারিত জানাচ্ছেন হাজরা শিউলি।
শুল্কমুক্ত সুবিধায় বিদেশ থেকে গাড়ি এনে অধিকাংশ প্রবাসী পুনরায় তা ফেরত না নেওয়ায় 2012 থেকে ব্যাংক গ্যারান্টি ছাড়া কারনেটের গাড়ি খালাস বন্ধ রাখে কাস্টমস কর্তৃপক্ষ। এক্ষেত্রে এসব গাড়ি নিলামে তোলা নিয়ে জটিলতা তৈরি হয়। এ অবস্থায় বৈদেশিক মুদ্রার অপচয় রোধে কারনেট ও আমদানি নিষিদ্ধ 5 বছরের পুরনো গাড়ি ধ্বংস না করে গত এপ্রিলে বাণিজ্য মন্ত্রণালয়ের সিপির ভিত্তিতে খালাসের নির্দেশনা দেয় প্রধানমন্ত্রীর দফতর। এরপর কাস্টমস হাউস সিপি দাখিল করতে সংশ্লিষ্টদের চিঠি পাঠালেও গত 4 মাসে কোনো সাড়া মেলেনি। এ অবস্থায় কারনেটের 125টি এবং 5 বছরের পুরনো 185টি গাড়ি নিলামে তোলার প্রক্রিয়া শুরু করেছে কাস্টমস। যারা খালাস নেননি তাদেরকে চিঠিপত্র দিয়েছি যে এই গাড়িগুলো খালাস নেওয়ার জন্য প্রযোজ্য শুল্ক করা দিয়ে, তো সেই ক্ষেত্রে যখন আমরা সেই অনুরূপ সাড়া না পাচ্ছি তখন আমরা এগুলো ইসে চলে যাচ্ছি আর কি, এই নিলাম প্রক্রিয়া চলে যাচ্ছি। বারভিডার অভিযোগ, প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশনার পরে আমদানিকারকরা আবেদন করলেও বাণিজ্য মন্ত্রণালয় থেকে সিপি পাচ্ছে না। যেখানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটা অনুশাসন জারি করা হয়েছে এই আমদানিকারকদের গাড়িগুলোর অনুকূলে, সেটা কোন বিবেচনায় বাণিজ্য মন্ত্রণালয় সিপি করছে না, তারা সেই ব্যাখ্যাও কিন্তু আমাদের আমদানিকারকদেরকে এখন পর্যন্ত দেয়নি। আর বিডারদের দাবি, পুরনো কিছু গাড়ির নিলাম হলেও কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতার কারণে তাদের পে অর্ডারের অর্থ এবং কাস্টমস হাউসের রাজস্ব দুটোই আটকে আছে। গাড়িগুলো তো যন্ত্রাংশ নষ্ট হচ্ছে, পরবর্তীতে বিডাররাও হয়তো নিতে পারবে না, তখন তো গাড়িগুলো অলরেডি নষ্টই হয়ে যাবে, তো গভর্নমেন্ট তো কিছুই পাবে না, আমরাও ব্যবসায়ীরা লাভবান হব না বা আমরাও গাড়িগুলো নিতে পারবো না। এর আগে পর্যটন সুবিধায় এনে ফেরত না নেওয়া 117টি গাড়ির মালিকের ওপর দাবিনামা জারি করেও কোনো শুল্ক আদায় করতে পারেনি কাস্টমস কর্তৃপক্ষ। হাজিরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। অভিবাসী সংকট মোকাবেলায় ইউরোপের দেশগুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। যত কঠিনই হোক না কেন চলমান এই সমস্যা সমাধানের মধ্য দিয়ে ইউরোপের সুনাম ধরে রাখতে সবার সচেষ্ট হওয়ার উচিত বলে মন্তব্য করেন তিনি। তবে ইউরোপের বিভিন্ন দেশ শরণার্থীদের বিষয়ে আলাদা কৌশল নেয়ায় সমস্যা আরও বাড়ছে বলে জানিয়েছে বিবিসি। এর আগে অভিবাসী সংকট মোকাবেলায় 14 সেপ্টেম্বর বেলজিয়ামে বৈঠকে বসার কথা জানায় ইউরোপীয় ইউনিয়ন। এদিকে হাঙ্গেরি থেকে সোমবার নতুন করে কয়েকশো অভিবাসীবাহী 2টি ট্রেনের একটি অস্ট্রিয়া এবং অপরটি জার্মানিতে পৌঁছেছে। জীবন যুদ্ধে বেঁচে থাকতে হুইল চেয়ারে করেই নানা ঝক্কি ঝামেলা পেছনে ফেলে সোমবার হাঙ্গেরির সেগেট সীমান্তে পৌঁছান এই নারী। সংঘাত থেকে মুক্তি পেতে সিরিয়ার হোমস থেকে পালিয়ে আসা এই দেশান্তরী অশ্রুসিক্ত নয়নে ইউরোপীয় বিভিন্ন দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। থ্যাংক ইউ জার্মানি, থ্যাংক ইউ আলমানিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। সার্বিয়া এবং রোমানিয়া সীমান্ত দিয়ে গত এক সপ্তাহেই কয়েক হাজার অভিবাসন প্রত্যাশী হাঙ্গেরিতে প্রবেশ করেছে, যাদের অধিকাংশই সিরীয়। আর কোনো বিকল্প না থাকায় এই অজানা যাত্রা শুরুর কথা জানালেন অভিবাসীরা। সিরিয়া ছাড়াও একটু ভালোভাবে বাঁচার আশায় কোনো নিয়মের তোয়াক্কা না করেই ইউরোপে পালিয়ে যাচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশীরা। জাতিসংঘের হিসেব মতে শুধু জুলাই মাসে লক্ষাধিক অভিবাসী ইউরোপীয় সীমান্তে প্রবেশ করেছে। সাম্প্রতিক সময়ে অভিবাসন প্রত্যাশীদের ইউরোপ যাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় এই পরিস্থিতিকে সামাল দেয়া সময় সাপেক্ষ ও অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেছেন ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস। যদিও অভিবাসীদের প্রবেশ ঠেকাতে হাঙ্গেরি সীমান্তে 175 কিলোমিটার লম্বা কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগে ক্ষোভ জানিয়েছে প্যারিস। এই অবস্থায় ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসীদের বন্টন করে দেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর গুরুত্ব তুলে ধরলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। সোমবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি নিজ দেশের আশ্রয় প্রার্থীদের আবেদন যাচাই বাছাই কার্যক্রম আরও দ্রুততর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ইউরোপে অভিবাসীদের অনুপ্রবেশকে কেন্দ্র করে যে সংকট দেখা দিয়েছে তা সমাধানে ইউভুক্ত দেশগুলোকে একযোগে কাজ করতে হবে। এই সমস্যার সমাধান না হলে আমরা ইউরোপকে যেভাবে দেখতে চেয়েছিলাম সেই স্বপ্ন ব্যর্থ হবে। তাই এই অঞ্চলের দেশগুলোর উচিত দ্রুত এই সংকট মোকাবেলায় সঠিক সিদ্ধান্ত নেওয়া। শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়ে জার্মানি এবং ইতালি নমনীয় নীতি অবলম্বন করলেও হাঙ্গেরি সরকার কঠোর অবস্থানে। অন্যদিকে তাদের পাশের দেশ সার্বিয়া ও ভূমধ্যসাগর তীরবর্তী গ্রিসে শরণার্থীদের আশ্রয় দান, এমনকি তাদের জন্য অস্থায়ী ক্যাম্পও করে দেওয়া হচ্ছে। চলমান এই সমস্যার মধ্যে ইউরোপের দেশগুলোর আলাদা সিদ্ধান্তের কারণে সংকট আরও ঘনীভূত হচ্ছে বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে হাঙ্গেরি সীমান্তে বেশ কদিন মানবেতর জীবনযাপনের পর সোমবার সেখান থেকে ছেড়ে আসা একটি ট্রেনে প্রায় 200 অভিবাসী জার্মানির মিউনিখে পৌঁছেছে। একই দিন হাঙ্গেরি সীমান্ত অতিক্রম করে শতাধিক অভিবাসী বহনকারী আরেকটি ট্রেন অস্ট্রিয়ার ভিয়েনায় পৌঁছায়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এবার টাইগারদের বৃষ্টি বিলাসের খবর। ব্যাট বল, কঠিন অনুশীলন, এই তো নিত্যদিনের সঙ্গী টাইগারদের। কোচের পরামর্শ মেনে চলে নিজেদের তৈরি করার সংগ্রাম, চলে প্রতিপক্ষ নিয়ে নানা প্রকার কৌশল ও পরিকল্পনা। কিন্তু সেই টাইগাররা যদি মেতে ওঠেন নির্মল আনন্দে, ফিরে গেলেন কৈশোরে, কেমন হবে? হ্যাঁ, এমনই উন্মাদনায় মেতে উঠেছেন মাশরাফি, সাকিবরা। ঝুম বৃষ্টিতে ভিজেছেন, খেলেছেন ফুটবল। এ যেন টাইগারদের বৃষ্টি বিলাস। চলুন দেখে আসি। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অক্টোবরে পদ্মা সেতুর মূল পাইলিং এর কাজের আগে এখন চলছে টেস্ট পাইলিং। এরপরই নির্ধারণ হবে ভবিষ্যৎ কর্মপন্থা, নিয়ন্ত্রণে কনস্ট্রাকশন ইয়ার্ডের নদী ভাঙন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় 3 ছাত্রলীগ নেতাকে অব্যাহতি, সন্ধ্যার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ। 36 বছরের ইতিহাসে সবচেয়ে সংকটময় অবস্থায় বিএনপি, জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান বিশিষ্টজনদের, নীতি নির্ধারণী পর্যায়ে নেতৃত্ব পরিবর্তনের আভাস দলের নেতাদের। বিশ্ব পুঁজিবাজারে দরপতন হলেও সম্পৃক্ততা না থাকায় দেশের বাজারে প্রভাবের আশঙ্কা নেই, লাভবান হবেন আমদানিকারকরাই, বলছেন বিশ্লেষকরা। এবং গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনে পুড়ে গেছে শতাধিক বসতঘর ও দোকানপাট, সবকিছু হারিয়ে অসহায় অনেকে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবিও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।